জলাবদ্ধতা নিরসনে খালগুলো খনন করা হচ্ছে। ফসলি জমি নষ্ট না করে রেল যোগাযোগ উন্নীতকরণের কথা ভাবছে সরকার। সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী। জুলাই সনদে সংবিধান সংস্কার পরিষদ ও উচ্চকক্ষে পিআর নিয়ে বিএনপি একমত হয়নি, সমাধান হতে হবে সংসদে, বললেন মির্জা ফখরুল। দেশের প্রায় অর্ধেক বাস মিনি বাসের ফিটনেস নেই। লক্কর ছক্কর বাহনে যাত্রীদের প্রতিদিনের অগস্ত যাত্রা, প্রশাসন যেন চোখ থাকতেও অন্ধ। বজ্রপাতের আতঙ্কে পুরো দেশ। সবচেয়ে ঝুঁকিতে সুনামগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহের হাওড়াঞ্চল। অতি ভারী বৃষ্টিতে আছে পাহাড় ধসের শঙ্কাও। যুদ্ধবন্ধে ইরানের দেয়া সবশেষ প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প। জার্মান চ্যান্সেলরের সাথে যুদ্ধ নিয়ে মতবিরোধে ৫,০০০ সেনা ফিরিয়ে আনছে পেন্টাগন। সমৃদ্ধ বাংলাদেশ করতে নদী রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট সিটি কর্পোরেশনের সুধী সমাবেশে এই আহ্বান জানান তিনি। ঢাকা সিলেটের যোগাযোগ ব্যবস্থা সহ সরকারের নানা উদ্যোগও তুলে ধরেন সরকার প্রধান। বলেন, পরিশ্রম করলেই সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। পুণ্যভূমি একই সঙ্গে পাহাড় টিলার প্রাকৃতিক সৌন্দর্য শোভিত চায়ের দেশ খ্যাত সিলেটে শনিবার সকাল 10টার দিকে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে যান। বৃষ্টিস্নাত আবহে মাজার জিয়ারতে দেশ ও দশের উন্নয়ন এবং শান্তি কামনা করা হয়। সেখান থেকে সিলেট শহর ঘেঁষা সুরমা নদী তীরবর্তী চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসন, বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। এরপর সিলেট সিটি কর্পোরেশনের সুধী সমাবেশে উপস্থিত হন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া রোধ সহ কৃষি উন্নয়ন নিশ্চিত করতেই মূলত খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা শুধু সিলেট সিটি কর্পোরেশনে নয়, এই সমস্যা ঢাকাতেও আছে, এই সমস্যা অন্য অনেক শহরগুলোতেই আমাদের আছে। আমাদের জন্য যেটি একটি বড় সমস্যা হচ্ছে, যেভাবে আমরা মাটির নিচে যে পানি আছে এটিকে যে টেনে তুলছি, এছাড়াও কৃষিকার্যের জন্য একই কাজ আমরা করছি, এটি ধীরে ধীরে একটি ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে পুরো পরিস্থিতিকে। পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সে পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। প্রধানমন্ত্রী ঢাকা সিলেট মহাসড়কের দুরবস্থার কথা তুলে ধরে তা নিরসনের প্রতিশ্রুতি দেন। বলেন, সড়ক পথের পাশাপাশি রেল যোগাযোগ আরো বেশি উন্নত করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। আমি আশা করছি ইনশাল্লাহ দ্রুততম সময় আমরা এই কাজটি শুরু করতে পারবো, রাস্তার কাজ আমরা শুরু করতে পারবো। সময় লাগবে, তবে কাজটি শুরু করলে ইনশাল্লাহ শেষটা এক সময় হবে। সেজন্য রাস্তা যদি নির্মাণ করি আমরা, একই সাথে কিন্তু আমাদের ফসলি জমিও নষ্ট হচ্ছে, সেজন্য সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই রাস্তার উন্নয়ন, আমরা রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা আরো বাড়ানো হবে। বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলোতে তাদেরকে আমরা চেষ্টা করছি সহযোগিতা করতে। সিলেটে শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করা ও দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরির আহ্বান জানানোর সঙ্গে পরিশ্রম করলে প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব বলেও মত দেন প্রধানমন্ত্রী। করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। নির্বাচন ইশতেহারে নানা দিক তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি সকলের সহযোগিতা চাইলেন। সবাইকে সঙ্গে নিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্তও করলেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালের কর্মসূচি শেষে বিকেলে যোগ দেবেন আরও দুটি অনুষ্ঠানে। সবকিছু নিয়ে আরও জানবো। সিলেট থেকে সহকর্মী আনোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আনোয়ার, প্রধানমন্ত্রীর বিকেলের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে জানাবেন। কৌরি, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সিলেট সফর, আসলে একদিনের যে সফর, সেই সফরের যে মূল যে একটি যদি বলি যে আসলে আকর্ষণ, সেটি হচ্ছে যে সিলেট জেলা স্টেডিয়ামে মূলত নতুন করে স্পোর্টস যে কর্মসূচি কার্যক্রমটি আছে সেটি আসলে উদ্বোধন। এটি আমি এখন স্টেডিয়ামে আছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে উৎসাহ উদ্দীপনা আসলে এতটুকু কমতি নেই। শিক্ষার্থীদের আপনি গ্যালারি যদি দেখেন, শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে উপস্থিত হওয়া শুরু করেছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই জায়গা থেকে একটু বলি যে আজকের এই যে কার্যক্রম বা বড় যজ্ঞ যদি বলি যে নতুন করে স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,
সেটির জন্য স্টেডিয়ামটিও একটু প্রস্তুতি যেটি আগে ছিল বৃষ্টির কারণে কিছুটা এখানে তো কয়েকটি এক ধরনের ইভেন্ট যেখানে এখানে হবে সেই জায়গাটা এখানে ফুটবল ক্রিকেট এই স্টেডিয়ামের ভেতরে, অর্থাৎ যেহেতু প্রতিযোগিতা 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের মূলত প্রতিভা অন্বেষণের জন্যই নতুন করে স্পোর্টস, তো সেটি আছে। তো সেই জায়গা থেকে কিছুটা বৃষ্টির কারণে একটু ছন্দপতন ঘটেছে, কিন্তু আমি যেটি বললাম আপনাকে যে একেবারেই কিন্তু উৎসাহ উদ্দীপনার আসলে এতটুকু কমতি নেই। এখন যে বিষয়টি আসলে বড় করে বলা বা বিভিন্ন মহল থেকে যেটি আসছে যে এই যে নতুন করে স্পোর্টস, এটি একটি ঐতিহাসিক দিন বলাই যায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য, একটি নতুন দিন নিঃসন্দেহে। যে এই যে একটি সফলতার যে বিষয়টি আছে নতুন করি, সেটি আমরা দেখেছি যে একটি কালচারালি অর্থাৎ সংস্কৃতির জায়গা থেকে যে প্রতিভা অন্বেষণের যে বিষয়টি একটি সফল একটি অনুষ্ঠান বা একটা কর্মসূচি বলাই যায় নতুন করি, সেই জায়গা থেকে তার একটি অংশ হিসেবে নতুন করি স্পোর্টসকে আসলে এই সরকার সামনে নিয়ে এসেছে। আমরা দেখেছি যে নির্বাচনের আগেও যে আজকের যে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বিভিন্ন নির্বাচনী জনসমাবেশে আসলে কথাগুলো বলেছেন যে অন্যান্য যে উন্নয়নের পাশাপাশি যে অর্থাৎ এই যে খেলাধুলা অর্থাৎ ক্রীড়াকে অন্যতম একটি গুরুত্ব দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা জোরালোভাবে দেখেছি তখন। তো সেই জায়গা থেকে সর্বোপরি বলতে গেলে যে আজকের এই সিলেট থেকেই মূলত এই নতুন করে স্পোর্টসের যে কার্যক্রম সেটি উদ্বোধন হবে, একটি আশা জায়গা নিয়ে তৈরি হয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, সেটি বলাই যায়। আর যেটি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী একটি বেলা 3টা নাগাদ এই নতুন করে স্পোর্টসের কার্যক্রম উদ্বোধন করবেন এবং তারপরে শিল্পকলা একাডেমিতে সিলেটে সেখানে দলীয় একটি সভা আছে, সেখানে তিনি অংশগ্রহণ করবেন। এই কার্যক্রমটি শেষ করেই তিনি আজকেই ঢাকা ফিরবেন। কৌরি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। জুলাই সনদের সংবিধান সংস্কার পরিষদ ও উচ্চকক্ষে পিআর নিয়ে একমত হয়নি বিএনপি। সংসদে এর সমাধান হতে হবে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আরও বলেন, জুলাই সনদসহ চলমান রাজনৈতিক বিষয় নিয়ে বিতর্ক থাকলেও তা নিয়ে অপরাজনীতি করার সুযোগ নেই। অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা একমত হইনি, সেগুলো তারা বলে দিল যে এগুলো হবে। আর এই নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। আমরা এটার সঙ্গে একমত একেবারেই হইনি, কারণ এটা কোনো নজির নেই। তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতির কারণেই জ্বালানির সংকট দেখা দিয়েছিল। পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন কৃত্রিম সংকট ছিল। এছাড়া জ্বালানি সচিব যে নির্দেশনা দিয়েছেন অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। যে বিদ্যুতের আমাদের জ্বালানির যে সংকটটা দেখা দিচ্ছে, সংকট আমি বলি না, এটা আর্টিফিশিয়াল সংকট হয়েছে, আর্টিফিশিয়াল লাইন হয়েছিল। এখানে যে বেঙ্গলে যে ফ্যামিন হয়েছিল সেখানে বলেছে যে এটা মোস্টলি হয়েছিল ডেলিভারির জন্য, সাপ্লাইয়ের জন্য হয়েছিল। তা আমাদের এখানে আর্টিফিশিয়াল মোটরসাইকেলের লাইন লাগছে, পলিটিক্যাল একটা মোটিভেশন ছিল। সরকার আসে সরকার যায়, সড়কে লক্কর ছক্কর বাস থেকেই যায়। আনফিট গাড়ি সরিয়ে নিতে বিভিন্ন সময় বিভিন্ন সরকার সময় বেঁধে দিলেও কাজের গরু কেতাবেই রয়ে গেছে। বিআরটিএর তথ্য অনুযায়ী সারা দেশে ৮৬,০০০-এর বেশি বাস, মিনি বাসের মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত ফিটনেস সনদ হালনাগাদ ছাড়াই চলাচল করছে ৪১,০০০। মালিক সমিতি বলছে একবারে সব পুরনো বাস তুলে দিলে তৈরি হবে সংকট। সড়কে ত্রুটিপূর্ণ বাসের জন্য বিআরটিএকে দায়ী করে তদারকি বাড়ানোর পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। রাজধানী সড়কে চলছে এই বাস, এমন কালো ধোঁয়ায় সড়ক অন্ধকার করে চলছে আরো বহু বাস। সিগন্যাল লাইট নষ্ট, ভাঙা গ্লাস আর চাকার অবস্থাও নাজুক। জোড়াতালি দিয়ে এমন লক্কর ঝক্কর গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর রাজপথ। বিআরটিএর হিসেবে ঢাকায় নিবন্ধিত বাস, মিনি বাস ৫৪,০০০-এর মতো। রাজধানীতে চলাচলকারী গাড়ির মধ্যে মেয়াদোত্তীর্ণ ১৬,১৯৮টি, অর্থাৎ ৩০%ই মেয়াদোত্তীর্ণ। আর সারা দেশে বাস, মিনি বাস চলাচল করে ৮৬,৩৩৮টি। এর মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত ফিটনেস সনদ হালনাগাদ না করে চলছে ৪১,১৬৮টি। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আনফিট যানবাহন প্রত্যাহারের সময় বেঁধে দিলেও বাস্তবে জোরালো উদ্যোগ নিতে দেখা যায়নি।
2024 সালে টিআইবির গবেষণায় জানায় ব্যক্তি মালিকানাধীন বাস থেকে বছরে 1000 কোটি টাকার বেশি চাঁদা আদায় হয়। এর ভাগ পান রাজনৈতিক দলের পরিচয়ধারী ব্যক্তি, পুলিশ, বিআরটিএর কর্মকর্তা সহ অনেকে। রাজধানী সড়কে আনফিট গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বড় দায়িত্ব ডিএমপি ট্রাফিক বিভাগের। কর্মকর্তারা বলছেন বাস জব্দ করে রাখা ডাম্পিং জোন নেই তাদের। স্ক্র্যাপ নীতিমালা সম্পূর্ণ বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু বিআরটিও সংশ্লিষ্ট, সুতরাং এখানে তাদের একটা খুব দ্রুত একটা ভূমিকা রাখতে হবে। এই গাড়িগুলোকে যদি আমরা স্ক্র্যাপের আওতায় যদি একেবারে ওই পর্যায়ে না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু শুধু মামলা দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে না। আওয়ামী লীগ আমলে পরিবহন মালিক সমিতির নেতৃত্বে ছিলেন দলটির নেতা খন্দকার এনায়েত উল্লাহ, এখন নেতৃত্বে বিএনপিপন্থী সাইফুল আলম। নতুন বাস নামিয়ে পুরনোগুলো প্রত্যাহারের পক্ষে তার মত। গাড়ির বডিটা এত ডেন্ট, আপনি দেখলে মনে করবেন যে এটা তো জাদু করে নিয়ে যাওয়া উচিত, এটা রাস্তা চলা উচিত না, বাট ডকুমেন্টেশন এটা ঠিক আছে। এই ধরনের গাড়ির সংখ্যা কিন্তু প্রচুর আছে। এটা হচ্ছে মিসম্যানেজমেন্টের কারণে। টোটাল যে ব্যবস্থাপনা, এটাতে যারা সম্পৃক্ত আছে। মেয়াদ উত্তীর্ণ ও আনফিট বাস সড়কে চলাচলের কথা স্বীকার করলেন খোদ বিআরটি এর চেয়ারম্যান। 30, 40, 50 বছরের পুরনো বাসও চলাচল করছে। সবচেয়ে পুরনো যে বাসগুলো একেবারেই ফিটনেস নাই, সেই ধরনের বাসগুলোকে আমরা কিন্তু চিঠি দিয়েছি। বাসগুলোকে শুধু তুলে ফেললাম, ডাম্প করে দিলাম, ভেঙে স্ক্র্যাপ করে দিলাম, কিন্তু এটার যে গ্যাপ তৈরি হবে, জনগণ চলবে কিসে? ব্যাংকগুলোকে আগে আসতে হবে, বীমা প্রতিষ্ঠানগুলোকে আগে আসতে হবে, ফাইন্যান্সিং কর্পোরেশন প্রতিষ্ঠানগুলোকে আগে আসতে হবে, যাতে তারা সহজ শর্তে ঋণ দিতে পারেন। কাস্টম ডিউটির ক্ষেত্রে আমরা মনে করি গণপরিবহনের জন্য যে বাসগুলো আসবে তার কাস্টম ডিউটিও বিবেচনা করা দরকার। বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক বলেন, প্রতিটি সরকারের সময় একটি গোষ্ঠীর কাছে নগর পরিবহন ব্যবস্থা কক্ষিগত থাকে। লক্কর ঝক্কর বাসে দায় এড়াতে পারে না বিআরটিএ। আমাদের দেশের বিআরটিএ বললাম যে ক্যাপাসিটির এত দক্ষতার অভাব আছে, ক্যাপাসিটির অভাব আছে, তারা খালি রেজিস্ট্রেশন দিয়েই যাচ্ছে। তাকে যে রাস্তার থেকে একসময় না একসময় চলে যেতে হবে, সেই ডাম্পিং স্টেশনগুলো কিন্তু করেনি। এটা টোটাল একটা অজ্ঞতা বিআরটিএর। এই প্রতিষ্ঠানের অজ্ঞতার জন্যই কিন্তু কোনো জিনিস এনফোর্সমেন্টের মধ্যেও কিন্তু সফল হচ্ছে না। গণপরিবহনে শৃঙ্খলা নিশ্চিতের প্রতিশ্রুতি ছিল বিএনপির ইশতেহারেও। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময়ে বেসরকারি ডিপো নীতিমালার তোয়াক্কা না করেই প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কন্টেইনার ডিপো এবং টেন্ডার ছাড়াই বন্দরের জমি লিজ দেওয়ার অভিযোগ উঠেছে। নীতিমালা পরিবর্তন করে চট্টগ্রাম বন্দরের স্থাপনার পাশেই শাহ মুজিদিয়া রহমানিয়া কন্টেইনার টার্মিনাল নামে একটি কন্টেইনার ডিপোকে নতুন করে অনুমোদন দেওয়ার ঘটনায় শুরু হয়েছে তোলপাড়। শুধু তাই নয়, অনুমোদন দেওয়ার সময় গোপন করা হয় টার্মিনালটির লাইসেন্স বাতিলের আবেদন ও ব্যাংক গ্যারান্টি ফেরত যাওয়ার তথ্য। একই কায়দায় বন্দরের জমি লিজ ও কন্টেইনার ডিপোর লাইসেন্স দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলেও। চট্টগ্রাম বন্দরের চাপ কমাতে 1996 সালে বেসরকারি কন্টেইনার ডিপোর যাত্রা শুরু হয়। এগুলো নির্মাণের সময় ছিল না কোনো ধরনের নীতিমালা। 22টি অফডক বন্দরের রপ্তানি পণ্যের প্রায় 95% হ্যান্ডলিং করে। সবশেষ 2025 সালে শাহ মুজিদিয়া রহমানিয়া কন্টেইনার ডিপোর অনুমোদন দেয় অফডকের সংখ্যা দাঁড়ায় 23টিতে। নীতিমালা অনুযায়ী বন্দর এলাকার 20 কিলোমিটারের মধ্যে অফডক স্থাপনের সুযোগ নেই, কিন্তু শাহ মুজিদিয়া রহমানিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ হয়েছে বন্দরের পাশেই। এছাড়া অধিকাংশ অফডক স্থাপন করা হয়েছে বন্দরের খুব কাছেই। 2002 সালে শাহ মুজিদিয়া রহমানিয়া কন্টেইনার ডিপোকে বেসরকারি ডিপো হিসেবে খালি কন্টেইনার অপারেশনের অনুমোদন দিয়ে বন্ড লাইসেন্স দেয় কাস্টমস। সে সময় ডিপোটি স্থাপনে অনাপত্তি দেয় নৌ পরিবহন মন্ত্রণালয়। অনুমোদন পেলেও ওই সময়ে ডিপো পরিচালনার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না প্রতিষ্ঠানটির। পরে 2005 সালের আগস্টে ডিপোটির বন্ড লাইসেন্স সাসপেন্ড করা হলে 2014 সালে কাস্টমসের কাছে ব্যাংক গ্যারান্টি ফেরত চায় প্রতিষ্ঠানটি। 2015 সালের 31 মে ডিপোটি পুনরায় চালুর আবেদন করা হলে প্রায় 10 বছর তা সুরাহা হয়নি। এরপর 2025 সালের 16 জানুয়ারি ইয়ার্ডটি সিমেন্ট ক্রসিং এলাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই স্থানান্তরের জন্য এনবিআরে আবেদন করা হয়।
এর পরিপ্রেক্ষিতে এনবিআর মতামত চাইলে প্রতিষ্ঠানটির পক্ষে তথ্য গোপন করে প্রতিবেদন দেয় চট্টগ্রাম কাস্টমসের তদন্ত কমিটি। 2025 সালে নীতিমালার ধারা রোহিত করে পূর্ব পতেঙ্গা মৌজায় টার্মিনালটি স্থানান্তরের অনুমোদন দেয় এনবিআর। 2025 সালের 27 নভেম্বর ডিপোর অনুমোদন দেয় চট্টগ্রাম কাস্টমস। কাস্টম হাউস থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সকল যোগ্যতা এবং শর্ত নিরূপণ করেই মূলত লাইসেন্সটা প্রদান করা হয়ে থাকে। কোনো এলিগেশন এসে থাকে অবশ্যই সেটি খতিয়ে দেখবে। 2025 সালের 21 সেপ্টেম্বর স্থানান্তরিত স্থানে 10.06 একর জমিতে বেসরকারি ডিপো পরিচালনার অনাপত্তি দেয় বন্দর। দরকার হচ্ছে গিয়ে পোর্টের স্ট্রেস রিলিজ করা। এখন সেটার জন্য আমরা ডেফিনেটলি রুলসের ভিতরে থেকে কি করব, এখন এখানে মিনিস্ট্রি এবং কাস্টমসের পারমিশনের পরেই আমরা দিয়েছি। তবে শাহ মজিদিয়া রহমানিয়া কন্টেনার ডিপো কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার পরে আবার আমাদেরকে বন্ড লাইসেন্সটা রিনিউ করে 15 একর বা 20 কিলোমিটারের ভিতরে এগুলো কিন্তু অলরেডি আছে, হ্যাঁ, যেগুলো স্থাপিত হয়ে গেছে বা পুরাতন লাইসেন্স, এটার ক্ষেত্রে এটা আসলে প্রযোজ্য না। নতুন যারা ডিপো স্থাপন করবে সেই ক্ষেত্রে এই শর্তগুলি প্রযোজ্য। 2021 থেকে 2025 সাল পর্যন্ত প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে প্রায় 70.66 একর জমি বরাদ্দ দেয় বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান নৌ পরিবহন মন্ত্রী। শুধু চট্টগ্রাম পোর্ট না, বাংলাদেশে যেভাবে জনগণের অর্থের অপচয় হয়েছে, প্রকল্পের নামে অপব্যবহার হয়েছে, দুর্নীতি হয়েছে, প্রত্যেকটাই সরকার খতিয়ে দেখছে। এটা বন্দর চেয়ারম্যান সহ বন্দরের যারা অথরিটি তারা দুর্নীতির আশ্রয়ে কাজটি করেছে, এটা বাতিল করা দরকার এবং যারা অবৈধভাবে দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা দরকার। প্রভাবশালীদের চাপে বন্দরের কাছে ডিপোগুলো গড়ে তোলায় বন্দরের কার্যক্রম, সক্ষমতা ও নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। অতীতে সরকার যেমন গণমাধ্যমের উপর কর্তৃত্ব স্থাপন করে তা ব্যবহার করেছে, তেমনি গণমাধ্যমের মালিক ও সম্পাদকরাও এর সুবিধা নিয়েছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মুক্ত গণমাধ্যম নিশ্চিতে সকল অংশীজনের সহযোগিতাও চেয়েছেন তিনি। দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। গণমাধ্যম নিয়ে অতি উচ্চ গবেষণা প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল হ্যাজার্ড এখন গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে সমাজ, অর্থনীতি ও সভ্যতার সমন্বয়ে স্বচ্ছ এবং পরিষ্কার তথ্য সবার কাছে পৌঁছে দিয়ে মুক্ত গণমাধ্যমকে এগিয়ে নিতে হবে। মন্ত্রী বলেন, মুক্ত গণমাধ্যমের রোডম্যাপের জন্য তরুণ প্রজন্মের শিক্ষার্থীরাই হতে পারে বড় অংশীদার। সরকার যেমন জোর করে ক্ষমতা রক্ষা করার কাজে লাগিয়েছেন, অনেক মালিকরাও কিন্তু এটাকে কাজে লাগিয়েছেন তার বিদেশ পাচারের টাকা অথবা অন্য অবৈধ উপায়ের টাকা এটাকে বৈধতা দেওয়ার জন্য অথবা ব্ল্যাকমেলিং এর ইনস্ট্রুমেন্ট হিসাবে।